ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কলসুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল থেকে প্রোগ্রাম চলছে। রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে 205 জন রক্তযোদ্ধা তাদের মূল্যবান রক্ত দিয়েছেন এবং অনেক মানুষ এসেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও দিয়েছি। আমরা দ্বিতীয় পর্বের প্রোগ্রামে আমার পূর্ববর্তী বক্তারা সমগ্র রাজ্যের, দেশের, ইভেন দেগঙ্গার কি পরিস্থিতি সেই বিষয়ে আলোকপাত করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক মহাশয়কে, ধন্যবাদ জানাই রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব যারা আছেন, আরো ধন্যবাদ জানাই কলসুর অঞ্চল কমিটির নেতৃত্ব যাদের প্রচেষ্টায় যখন মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে, ব্লাড ব্যাংক যখন শূন্য এক প্রকার, রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে, ঠিক সেই সময় শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই একটা রক্তদান শিবির করে মানুষের যে রক্তের চাহিদা দেখা দিচ্ছে কিছুটা হলো সমাধান করার চেষ্টা করছে। আরো ধন্যবাদ জানাই আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শকের আসনে অনেকে বসে আছেন, বসে থাকার থেকে বেশি দর্শক তো দাঁড়িয়ে আছেন। তাদের মূল্যবান সময়কে নষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন যারা, ওই বাগানটাই তখনই পরিস্ফুটিত হয়, বাগানটা তখনই দৃষ্টিনন্দন হয় যখন বাগানের ফুলগুলো পরিস্ফুটিত থাকে। ওই প্রোগ্রাম, রক্তদান শিবির, যাই কিছু করি না কেন পাবলিক প্রোগ্রাম তখনই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায় যখন ওই বাগানের ফুলের ন্যায় দর্শক অর্থাৎ শ্রোতারা আসেন, এসে এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায়। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে এত অত্যাচার, এত ভয়, এত ভীতিকে উপেক্ষা করে আপনারা এসে আজকে উপস্থিত হয়েছেন। না শুধু পুরুষ নয়, সাথে সাথে মহিলাদের উপস্থিতিও আজকে নজর করা। নিশ্চিতভাবে রক্তদানেও মহিলারা আজকে পার্সেন্টেজের দিক থেকে হয়তো অনেকটা এগিয়ে আছে। আরো ধন্যবাদ জানাই মেইন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন। এই রক্তদান আমাদের পার্টির আইডিওলজি, চিন্তা ভাবনা, আমরা কি করতে চাইছি, আমাদের আগামী লক্ষ্য কি, আমরা যেগুলো বলছি মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতাতে সকাল থেকে যে প্রোগ্রাম আমরা করছি সুষ্ঠুভাবে এই সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি রক্তদান উৎসব বা রক্তদানকে কেন্দ্র করে। আগে রক্ত নিয়ে আমি কয়েকটা কথা বলে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদের সাথে কি দ্বিচারিতা করছে সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। সর্বপ্রথম বলি, রক্ত দিয়ে আমরা অনেক কথা বলি, অনেকে অনেক কথা বলে, রক্তদান মহাদান, রক্তদান প্রাণদান, ঠিক কথা, আমি এতে বিতর্কে জড়াবো না। কিন্তু একটু মেডিকেল সায়েন্স কি বলছে দেখে নিয়ে যাক। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া কোনো ব্যক্তি যদি নিয়মিত রক্তদান করে তার বড় বড় অনেক রোগ থেকে সে মুক্তি পেতে পারে। কেমন বড় ধরনের রোগ আপনারা এখন দেখলেই জানতে পারবেন, বা আপনাদের এলাকা তখন ছড়িয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে চাই যে রোগ থেকে আমাদের সকলে মুক্তি থাকুক, কিন্তু ছড়িয়ে যাচ্ছে যেটা ক্যান্সার রোগ। আরো রোগ কি মারাত্মক রোগ ছড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের প্রবণতা বেড়ে যাচ্ছে। আরো ভয়ঙ্কর রোগ আছে। আমি দুটো রোগের নিয়ে এখন একটু আলোচনা করি। খোঁজ নিলে দেখা যাবে পাড়াতে পাড়াতে ক্যান্সারের রোগের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আর স্ট্রোকের হয়ে যুবকরা আজকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোকের রোগ। ওতে অনেকে মারা যায়, আর যারা বেঁচে থাকে তার প্রায় 70% মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, সে আর সক্ষম থাকে না।
কিন্তু মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া কোনো ব্যক্তি যদি নিয়মিত রক্তদান করে তার এই রোগ হওয়ার গুলো ঝুঁকি অনেক কমে যায়। তাহলে রক্তদান করলে যেমন একদিকে অন্যের প্রাণ বাঁচবে, রক্তদান করলে যেমন একদিকে সৌজন্যের বার্তা যাবে, রক্তদান করলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্তদান করলে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, রক্তের হাহাকার দেখা দিচ্ছে, মানবতার খাতিরে এগিয়ে এসে তার পাশে দাঁড়াচ্ছি, ঠিক সাথে সাথে রক্তদান করলেও আপনার শরীর সুস্থ থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, যারা রক্ত দিয়েছেন বা যারা দেননি, তারা ভাবছেন আগামী দিনে কি করব, আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত দেবেন। মেডিকেল সায়েন্স বলছে প্রতি একজন রক্ত দেওয়ার 18 থেকে 22 দিনের মধ্যে যে রক্ত দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। কোনো ভয়ের ব্যাপার নাই, কোনো আতঙ্কের ব্যাপার নাই, আপনারা দেবেন। তবে আরেকটা কথা বলে রাখি, আমি থ্যালাসেমিয়া রোগের কথাটা বারবার কেন বলছি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা তথ্য দিচ্ছে 2025 সালের দিকে নাকি ভারতবর্ষের প্রতি 5টা যে শিশু জন্মাবে তার মধ্যে একটা নাকি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে জন্মাবে। ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। আমরা সৃষ্টিকর্তার কাছে চাই যে শিশুদের জন্ম হয় তারা রোগ মুক্ত হয়ে জন্মগ্রহণ করুক, কিন্তু আপনাদের বলে রাখি তার থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। সেই জন্য পলিসি আছে, পলিসিগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনাদের বলবো আপনারা আপনাদের মূল্যবান রক্ত প্রতি 90 দিন ছাড়া ছাড়া সামনে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে দেবেন। ভাঙড়ে এখন রক্তদান মহোৎসব চলছে, আপনারা জানেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে টানা 10 দিন 10টা রক্তদান শিবির করছি, কারণ এই কারণে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। কিছুটা হলো সংকট মোচন, সাথে সাথে ভাঙড়বাসী কি চাই, অ্যাকচুয়াল ভাঙড়বাসী কেমন, সেই বার্তাটা রাজ্য স্তরে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য করছি। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন ছলে কলে কৌশলে রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার অনেক অপচেষ্টা চালাচ্ছে শাসকে। এ জায়গায় দাঁড়িয়ে বাধ্য হচ্ছি বলতে, আপনাদের প্রত্যেককে বলি, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যখন আমরা বিপদে কেউ পড়ি, যখন রক্তের প্রয়োজন হয়, তখন একবারের জন্য বলি না যে আমি মুসলিম ধর্মের অনুসারী, আমাকে মুসলিম লোকেরই রক্ত দাও, আমি হিন্দু ধর্মের অনুসারী, আমাকে হিন্দু লোকের রক্ত দাও, আমি নাস্তিক, আমাকে নাস্তিকেরই রক্ত দাও, আমি খ্রিস্টান, আমাকে খ্রিস্টানেরই রক্ত দাও, আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও, আমি আইএসএফ করি, আমাকে আইএসএফেরই রক্ত দাও, বা আমি যে দলের যে মতে বিশ্বাসী সেই লোকেরই রক্ত আমাকে দাও। এ কথা কিন্তু আমরা একবারের জন্য বলি না। আমরা যখন বিপদে পড়ি তখন যার ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে কিভাবে আমি বাঁচবো তার কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, যখন প্রয়োজন হয় তখন আর বলি না যে আইএসএফ এর রক্ত লাগবে না, তখন রক্ত দাও। কিন্তু তৃণমূল সে রক্তের চাহিদা পূরণ করতে পারছে না। আইএসএফ যখন পূরণ করতে চাইছে, বিভিন্ন জায়গায় গুন্ডা মস্তান লাগিয়ে, কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে নোংরা চক্রান্ত করে আমাদের রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার অপচেষ্টা চালাচ্ছে। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত রকম অপচেষ্টাকে খণ্ডিত করে আপনারা সমাবেত হয়েছেন বা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, সেই জায়গা থেকে আপনারা আমি বার্তা দিই। আজকে এই জায়গা থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, আপনারা প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সামনেই যে ব্লাড ক্যাম্প রক্তদান শিবির হবে সেখানেই দেবেন। সেটা কোনো মন্দির কমিটি হতে পারে, কোনো মসজিদ কমিটি হতে পারে। আপনার এখানে যে বিখ্যাত মন্দির আছে চাকলা লোকনাথ বাবার ধাম আছে, ওই কমিটির পক্ষ থেকে করলে ওখানে গিয়ে দেবেন। বল্লভপুর মাদ্রাসা আছে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে করলে দেবেন। মসজিদ কমিটি অনেক সময় রক্তদান শিবির করে, মাদ্রাসা কমিটি করে, দুর্গা উৎসব কমিটি করে, কালী পুজো কমিটি করে, শ্মশান কমিটি অনেক সময় করে, কবরস্থান কমিটি অনেক সময় করে, অনেক সময় নবী দিবস কমিটিও রক্তদান শিবির করে। আবার অনেক ক্ষেত্রে অনেক এনজিও রক্তদান শিবির করে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরাও রক্তদান শিবির করে। তাই আপনাদের বলবো, যেমন রক্তের জাত হয় না, রক্তের বর্ণ হয় না, রক্তের ধর্ম হয় না, ঠিক একই ভাবে বর্তমানে যারা রক্তের মধ্যে রাজনৈতিক রং আনতে চাইছে তাদেরকে প্রতিহত করে আগামী দিনে সে যেই রাজনৈতিক দল হোক না কেন, যে ধর্মীয় সংগঠন হোক না কেন, যেখানে রক্তদানের শিবির হবে, আমি আপনাদের বলে রাখি, আমাদের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের কাছে খোলা আহ্বান দিয়ে রাখছি,
মানুষের জন্য আমরা, মানুষের তরে আমরা। সুতরাং কোন কে রক্তদান শিবির করছে আমাদের দেখার প্রয়োজন নয়। প্রতি 90 দিন ছাড়া ছাড়া সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দিয়ে আমরা ঐক্যের বার্তা তুলবো, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্যের পরিবেশ, রাজনীতি মুক্ত সমাজ চাইবো, দুর্নীতিগ্রস্ত রাজনীতি মুক্ত সমাজ আমরা চাইবো। কিন্তু আমাদের কি হচ্ছে? ওটা আইএসএফ এর রক্তদান দেওয়া যাবে না, আইএসএফ কে রক্তদান করতে দেওয়া যাবে না, এ হয় না, হ্যাঁ হয় না, তেন হয় না, অনেক নাটক। আমি এই জায়গায় দাঁড়িয়ে আর একটা স্পেসিফিক বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোলসুর অঞ্চলের দায়িত্বশীলেরা মাথায় ঢুকিয়ে নিন। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের আইডিওলজিতে যারা বিশ্বাসী, পার্টির আইডিওলজিতে যারা বিশ্বাসী, এই 90 দিন পরে যদি এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির হয়, আপনাদের বলবো দায়িত্ব নিয়ে আমাদের অঞ্চল সভাপতিদেরকে ওই রক্তদান শিবিরে সব আইএসএফ এর পক্ষ থেকে রক্ত দিয়ে যাবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই। হানাহানি মারামারি কেন? কাকে মারছি, কাকে ধরছি, কার বিরুদ্ধে বলছি, কার বিরুদ্ধে মিথ্যা কেস করছি? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর মারামারি হতে, হাতাহাতি? একটু জোরে আওয়াজ দেবেন ভাই, খারাপ লাগছে নাকি? কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে, মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের মারামারি হতে, পার্থ চ্যাটার্জির সাথে সুজন চক্রবর্তীর মারামারি হতে? কোনোদিন দেখিনি, না দেখাটাই বাঞ্ছনীয়। কিন্তু আমরা লড়াই কি দেখেছি মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। এই ওকে 4টা কথা বলছে তো ওকে 8টা কথা বলছে, এই ওকে চোর বলছে তো ওকে ডাকাতে বলছে। আমি তো বলি চোর ডাকাত ওই রকম ভাবে হবে না, তোমরা টস করে দেখে নাও কে চোর কে ডাকাত। তো কথা হচ্ছে তাদের মারামারি আমরা কোনোদিন দেখলাম না, যে লড়াইটা করে মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাহলে আপনারা বলুন, এই কোলসুর, দেগঙ্গা, ভাঙড় সহ রাজ্যের প্রত্যন্ত এলাকাতে এত মারামারি বুথ স্তরে হচ্ছে কেন? কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বড় এসি ঘরের নেতারা। এই বলেন এসি ঘরের নেতারা হচ্ছে? হয় না, হচ্ছে কে? বুথ স্তরেরা। তা আপনাদের কাছে অনুরোধ করব, মারামারি, হানাহানি বঞ্চিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খাওয়াতে পারে, তাহলে রানীহাটিতে কেন আইএসএফ তৃণমূলের বন্ধুকে চা খাওয়াবেন? এটা আমি আইএসএফ বন্ধুদের কাছেই বলছি। আমি জানতে চাই, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে চা খেতে পারে এসি রুমে বসে, তাহলে রানীহাটি কোলসুরে কেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ অন্তত নন এসিতে চায়ের দোকানে বসে চা খেতে পারবে না? নিজেদের বিবেককে প্রশ্ন করুন। বাজার মাইক অনেক দূরে গিয়েছে, এখানে নিশ্চিত ভাবে দূরে কাছে হলেও তৃণমূলের বন্ধুরা আছে, আমি তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করি। একটা ছবি দেখলাম, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অনেকে আছেন, কেক কাটছেন। তারা যদি এসি ঘরে বসে কেক কাটতে পারে, কারো জন্মদিন পালন এক জায়গায় করতে পারে, অন্তত কোলসুরের মানুষ কেন এক জায়গায় বসে চা খেতে পারবে না? আমি জানতে চাই কেন খেতে পারবে না? এটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের লড়াই বুথের মধ্যেই হচ্ছে। বুথের লোক কেস খাচ্ছে, বুথের লোক মরছে, বুথের লোক মারছে, বুথের লোক কেস খাচ্ছে, বুথের লোক জেলে থাকছে। আর যে বাবুদের জন্য লড়াই করছেন, সেই বাবুরা এসি ঘরে গিয়ে ওপরে গলা জড়িয়ে বসে আছে। আমার বক্তব্য, বলা জড়ানোর আমি বিরুদ্ধে নয়, সৌজন্যতার রাজনীতি হোক। যদি তুমি এসি ঘরে বসে, আপনি যদি এসি ঘরে বসে বসতে থাকতে পারেন একসাথে পাশাপাশি, তাহলে আপনারা আপনার দলের কর্মীদেররা বুথ স্তরে মারপিট করছে, এটা বন্ধ করতে পারছেন না কেন? এটা বক্তব্য আমার। আমি আইএসএফ এর যারা আছেন তাদেরকে বলবো, দায়িত্ব নিতে হবে, সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যে সমাজ ব্যবস্থাতে যার ভালো লাগবে, যে রাজনৈতিক দল সেটা করবে। শুধু রাজনৈতিক মত পার্থক্যের জন্য মিথ্যা কেস দিয়ে তাকে জেলে রাখা, মিথ্যাভাবে তাকে আক্রমণ, মিথ্যাভাবে তাকে দীর্ঘদিন আটকে রাখা, তারপরে আক্রমণ করা, তার সাথে অন্যায় করা, এগুলো বন্ধ করতে হবে। এই বন্ধ আমি মনে করি সূচনা আইএসএফ কে দিয়ে করতে হবে। তাই আজকের পর থেকে এই অঞ্চলের আইএসএফ এর নেতৃত্ব, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বলি, আপনারা সৌজন্যতার বার্তা ছড়ান, আপনারা গোলাপ দিতে থাকুন, আপনারা গোলাপ দিতে থাকুন। আপনাদের গোলাপের বদলে যদি কেউ ইটও ছোড়ে, আপনারা হাঁপিয়ে যাবেন না। আমার বিশ্বাস, আমার ভরসা, আজকে যারা ইটের বদলে গোলাপ ছুটছে তাদেরকে ভুল বুঝানো হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়েছে বলে তারা ইট ছুটছে। একদিন তারা তাদের ভুল বুঝবে। আইএসএফ এর ছেলেরা যখন গোলাপ নিয়ে যাবে, সময় হবে, সেই দিনের অপেক্ষায় আছি। ওরা ইটকে ফেলে দিয়ে আইএসএফ এর ছেলেদের সামনেও গোলাপ নিয়ে আসবে। এই সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে।
এই দায়িত্ব আইএসএফকে নিতে হবে। আপনারা উদাহরণের জন্য বলছি, বকটিয়ার ঘটনা আমরা সবাই জানি। বকটিয়া কি গন্ড ঘটলো, ভাদু শেখ প্রথম দিন ভাদু শেখকে মারলো, তারপরের দিন সেই দিনই মনে রাত্রে বা তারপরের দিনেই 11 জনকে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে পুড়ালো। তারপরে কি দেখলাম, আনারুল শেখ অ্যারেস্ট হলো। তারপরে কি দেখলাম, সিবিআই হেফাজতে একজন মারা গেল, এখনো যে কটা অ্যারেস্ট হয়েছিল জেলের মধ্যে আছে। আমার প্রশ্ন, ক্ষতিগ্রস্ত কারা হলো? এটা বলুন না, কারা হলো? কলকাতার বাবুরা হয়েছে, শহরের নেতারা এসি রুমে যারা বসে পাশাপাশি গল্প করে তারা ক্ষতিগ্রস্ত হলো না, ওই বুথের নেতাগুলো হলো? একটু জোরে বলুন। আনারুল ক্ষতিগ্রস্ত হলো, ভাদু শেখ ক্ষতিগ্রস্ত হলো, যে সিবিআই হেফাজতে মারা গেল তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, 11 জনকে পুড়িয়ে মারলো তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো, ওই এলাকাটাকে পুরো ধ্বংস করে দিল। কিন্তু ওই ঘটনা ঘটার পরে কি শুনলাম, এখন যিনি তিহার জেলে আছেন তিনি বলে দিয়েছিলেন যে টিবি বাস্ট করে মারা গেছে, চেষ্টা করেছিল এটাকে কাজে লাগিয়ে দেব। কিন্তু যখন হই হই করে উঠলো, আমরা যারা বিরোধী আমরা চিৎকার করতে শুরু করলাম, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে মাঠে ঘাটে যখন এইটা নিয়ে চর্চা হলো, তারপরে জানতে পারলাম কি হিংস্র নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের। মমতা ব্যানার্জি বকটুয়ে গেলেন, গিয়ে সেখানে বললেন অন ক্যামেরা মিডিয়ার মাধ্যমে এরকম মঞ্চে দাঁড়িয়ে, যে আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে ঘটনা ঘটতো না। এ কথা থেকে পুরো বোঝা গেল যে তৃণমূল কংগ্রেস তার দায়টাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দিল, আনারুলের উপরে চাপিয়ে দিল। এবার বলেন, আপনাদের এলাকাতেও এই ধরনের আনারুলের মতো কিছু চারানার নেতা আছে? আপনাদের এলাকাতেও আনারুলের মতো কিছু চারানার নেতা আছে? তারা যখন ফেসে যাবে দল তাদের পাশে থাকবে না। তাদেরকেও সতর্ক করে বলছি, আনারুলের থেকে শিক্ষা নিন। হয়তো আমি ধরে নিচ্ছি আনারুল পুলিশকে আটকে ছিল, কিন্তু আনারুলের বাপেরও ক্ষমতা নাই, বা পুলিশও আনারুলের কথা শুনতো না। আনারুলের পিছনে যদি অদৃশ্য কোনো শক্তি না কাজ করত, বড় কোনো নেতাদের না হাত থাকলে আনারুলের কথা শুনতো না। কিন্তু আনারুলের নামই শুধু দোষ হলো, যার কথায় পুলিশ আনারুলের কথাটা শুনছে তার কিন্তু আর নাম আমরা দেখতে পেলাম না, অ্যারেস্ট আনারুল পর্যন্ত হলো। তো আপনাদের এলাকায় কিছু ওই রকম আনারুল টাইপের চারানার নেতা আছে। দাদা দিদি বলে দিয়েছে করে দিচ্ছে, করে দাও। দাদা দিদি বলে দিয়েছে আইএসএফ সহ যারা বিরোধী রাজনীতি করছে তাদের নামে মিথ্যে কেস দাও। দাদা দিদি বলে দিয়েছে ওর পা ভাঙবো। খুব ভালো কথা, যা করছো করুন। এটা মনে রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে, বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। মেরেছে বলে মারতে হবে এ বিশ্বাসী নয়, কোনোদিন আমরা বলি না আর বলবো না। কিন্তু মনে রাখবেন, যারা অন্যায় ভাবে আমার ভাইকে মারছেন আজকে, যারা অন্যায় ভাবে পুলিশের কে কাজে লাগিয়ে আমার ভাইদেরকে জেলে রাখছেন, এটা মনে রাখা তাদের জন্য এই বার্তা আমি দিয়ে যাচ্ছি। আজকে নয়, কালকে নয়, আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছেন, বারাসাত কোর্টে যাব, জামিন করাবো। সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব, জামিন করাবো। সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো। তবে কি চুপ করে যাব নাকি? অন্যায়ভাবে আমার ভাইকে কেস মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন, জামিন করে তো বাড়িতে নিয়ে আসবো তাকে মালা পরিয়ে। তারপরে কি করব? কেস চলবে 2 বছর, খুব বেশি হলে 4 বছর, সমাধান হয়ে যাবে। কারণ মিথ্যা না ভাই, কোর্টে গেলে তো এভিডেন্স লাগবে। থানাকে আজকে ওরা কিনে রেখে দিয়েছে, মেনে নিচ্ছে এক প্রকার। সব অফিসার নয়, তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে। এখন অনেক ভালো অফিসার আছে, তাদেরকে আমরা স্যালুট জানাই। আমি জামিন করিয়ে নিয়ে আসার পরে কেসটা উকিলকে দিয়ে চালাবো। 2 বছর 4 বছর পরে কি হবে? কেস ডিসমিস। যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে? ডিসমিস হয়ে যাবে। তারপরে কি ছেড়ে দেবো? যে উকিলকে দিয়ে মামলাটাকে জামিন করিয়েছিলাম, যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম, আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবো। 5 টাকা, আমি আগেও বলছি আজও বলছি, নওশাদ সিদ্দিকীর হাতে 5 টাকার পেন আছে, এমন পেনের খোঁচা দেব, তখন যেখানের খোঁচাটা লাগবে ঠিক বুঝিয়ে দেব। মানহানি মামলা করব, ছাড়বো কেন? তার বিরুদ্ধে মানহানি মামলা করব।
মানহানি মামলা দুটো ভাবে হয়, সিভিলে হয়, ক্রিমিনালে হয়। একটা হচ্ছে জেল জরিমানা, একটা হচ্ছে ক্ষতিপূরণ। সময় কিন্তু করবে, এটা মাথায় রাখবেন যারা করছেন মিথ্যা কেস। দাদা দিদিকে তখন খুঁজে পাওয়া যাবে না। পার্থ চ্যাটার্জি তৃণমূলের একটা বড় নেতা, দলের মহাসচিব ছিলেন, আজকে তাকে 1 বছরের উপরে জেলে আছে। দেখছেন কেউ দল তার পাশে আছে? উল্টে দল কি বলছে ওর ব্যাপারে ওটা বুঝে নেবে। জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের এলাকার নেতা, প্রথম খুব বড় বড় কথা বলছিলেন মমতা ব্যানার্জি মহাশয় অ্যারেস্ট করার আগে। সুগার আছে, হ্যান আছে, ত্যান আছে, অনেক কিছু বলছিলেন। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো শব্দ খরচ করছেন না উনি। বুঝতে পারছেন তো? কদিন লোক দেখানোর জন্য কটা মিছিল করেছিল, আর এখন যখন ইডি চার্জশিট দিয়েছে, আমি বলি তো তার তৃণমূলের বন্ধুদের করে এবার 4টি মিছিল করো চোরেদের পক্ষে। অভিযোগ আছে জ্যোতিপ্রিয় মল্লিক বাবু মন্ত্রী, তৃণমূলের শুরু থেকে তার সাথে আছে, তিনি অ্যারেস্ট হয়ে আছেন। এক এমপির বক্তব্য কি, তৃণমূলেরই এমপি, যে ওর ব্যাপারে আমরা জানি না, ওর ব্যাপারে বুঝে নেবে। যদি মন্ত্রী, তৃণমূলের অত বড় বড় নেতা, ইভেন বীরভূমের বাঘ অনুব্রত বাবু জেলে গিয়েছিলেন, তাকে নিয়ে গেছে অ্যারেস্টে 1 মাস পর্যন্ত কোন কলকাতার বড় নেতারা, রাজ্য স্তরের কোন নেতারা অনুব্রত বাবুর মেয়ের সাথে যোগাযোগ করেনি। আর আজকে যারা আপনার পাড়ার যারা চারানার নেতা আছে, দাদা দিদিদের কথা শুনে অন্যায় করছেন, তারা ফেসে গেলে কি ভাবছে দাদা দিদিরা আসবে? তৃণমূল দলের পাশে দাঁড়াবে? ও বলে দেবো মেম্বার নয়, অনেক আগে ওকে বরখাস্ত করে দিয়েছিলাম। এটা মাথায় রেখে রাজনীতি করুন। আমি চাই সৌজন্যতার রাজনীতি হোক। তৃণমূলের মতো লোককে বলছে, আইএসএফ এর মতো বলছে লোককে। দুজনেই বলছে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। আইএসএফ বলছে মানুষকে পরিষেবা দেব, তৃণমূলে বলছে মানুষকে পরিষেবা দেব। তাহলে তৃণমূলকে আইএসএফকে মারতে হচ্ছে কেন ভাই? আইএসএফ এর নামে মিথ্যা কেস দিতে হচ্ছে কেন? বুথ দখল করতে হচ্ছে কেন? নমিনেশন কেন্দ্রগুলোকে জ্যাম করে রাখতে হচ্ছে কেন? গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হচ্ছে কেন? যদি মানুষকেই পরিষেবা দেব, মানুষ যদি তাদের পাশে থাকে, তাহলে আর গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হয়, নমিনেশন কেন্দ্রগুলোকে? এরা মানুষকে পরিষেবা দেওয়ার নামে নিজের পরিষেবা, নিজের পকেটের পরিষেবা দিচ্ছে, নিজের পরিবারের পরিষেবা দিচ্ছে। যেটা জ্যোতিপ্রিয় বাবুর মেয়ের শুনলাম টিউশন পড়িয়ে নাকি 3 কোটি 80 লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে। টিপস নিতে হবে ওনার কাছে। সত্যি বলছি, আমি টিপস নেবো ভাবছি যে দিদি একটু আমাদেরকেও বলুন, আমরা তো ডবল মাস্টার্স বিএড করে বসে আছি, আরো এখানে আছে, কিভাবে কোন ওয়েতে এইরকম টিউশন পড়ালে এত টাকা ইনকাম করা যায়। সরকারি চাকরির দরকার নাই, দিদির কাছ থেকে টিউশন নিয়ে সবাইকে শিখিয়ে দেবো এরকম মঞ্চে দাঁড়িয়ে। রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবার নামে নিজের সেবা, নিজের পরিবারের সেবা করছে। তাই উপস্থিত জনগণ আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক হন, চোখ কান খুলে রেখে রাজনীতি করুন। আপনার অধিকার, আপনার যে চুরি করছে সেই আবার মাইক লাগিয়ে বলছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন, কেন্দ্র সরকার জবাব দাও। আরে বেটা, যার জন্য টাকা পাচ্ছি না আগে সেই আবার মাইক লাগিয়ে বলছে। আপনাদের একটু ক্লিয়ার করবো 100 দিনের কাজের টাকাটা নিয়ে, আপনারা শুনবেন? রক্তদান সব বললে অসুবিধা হবে না তো? কারা কারা 100 দিনের কাজের টাকা নিয়ে শুনতে, হাত তুলুন তো। আচ্ছা বাহ, এখন কি শুনছি? তোমার মোবাইলটা দাও তো দেখি, তোমার মোবাইলটা। আচ্ছা 5 মিনিট আগে বলে আমি একটা জিনিস সত্যি বলছি, হাসি আমার খুব লাগছে। এরা কি করছে? এই গত পরশু দিনই অভিষেক বাবু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন একটা আবদার নিয়ে, বায়না নিয়ে। কি ওই বিচারপতি কি সিংহ রায়, অমৃতা সিংহ রায়ের এজলাসে ওই যে মামলাগুলো চলছে ওখানে রাখা যাবে না, অন্যজনের কাছে দিন। যেন পিসিকে বলছে পিসি এটা আমার ভালো লাগছে না, ওইটা দিন। ওটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, আইনের চর খেয়ে মুখ ফিরিয়ে চলে এসছে। বুঝতে পারছেন না? নানি দাদির গল্প নাকি? ও কার কাছে মামলা থাকবে কি থাকবে না উনি বলছেন গিয়ে। ঠিক আছে চলো, এই যে গিয়ে বলছে, এটাতে বলার জন্য কত টাকা খরচ হয়েছে জানেন? আপনারা জানেন? খোঁজ নিয়ে দেখুন কোন উকিলকে লাগিয়েছিল, তার ফিস কি? কম করে 50 থেকে 1 কোটি টাকা লাগে। এই ধরনের দামি দামি উকিলকে লাগায়। ওটা অভিষেক বাবুর কথা বাদ দেন, আমি আবার আসি। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য রাজ্য সরকার স্টে অর্ডার নেওয়ার জন্য, যাতে ইডি সিবিআই বা এজেন্সিরা না তদন্ত করতে পারে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না হয়
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক, সেই জন্য ছুটে চলে যায় এরা সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে। আমি হাসছি এদের কাণ্ড দেখে। এরা দিল্লি গেল, রাজঘাটে গেল, দপ্তরে গেল, ধর্ণা দিল, দিল্লি পুলিশের 8 ফুট 6 ফুট লাঠি দেখে ছুটলো, যা করলো করলো, এসে রাজভবনের সামনে ধর্ণা দিল, যেখানে 144 থেকে 144কে ভেঙে ধর্ণা দিল, রাস্তাঘাটে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও করছে। এটা ঠান্ডা মাথায় শুনুন আগে। 100 দিনের কাজের কিছু নির্দিষ্ট গাইডলাইন আইন আছে, সে আইনে বলা হচ্ছে কোন জায়গায় 100 দিনের কাজের দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। কিন্তু অপদার্থ কেন্দ্র সরকার এখানেও এই দুর্নীতির সুযোগটা কাজে লাগিয়ে বাংলার 20 লক্ষের উপরে মানুষ যে কাজ করে টাকা পাচ্ছে না তাদের সাথেও অন্যায় করছে। আমি একটা কথা বলে যাই, যারা কাজ করেছেন 100 দিনের কাজ করে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, 2024 সালে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে এবারটা দিয়ে দেন, আমাদের হকের টাকা তোমরা তার দীর্ঘদিন আটকে রেখেছো, এর জবাব আমরা দেব। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করবে কাজের 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে। 20 লক্ষ মানুষ কাজ করেছে, তার টাকা দিচ্ছে না। কি বলছে? দুর্নীতি হয়েছে। আমরাও তো বলছি দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করছে তারা এখন জেলের বাইরে কেন ঘুরছে ভাই? অপদার্থ কেন্দ্র সরকারের কাছে জানতে চাই, যারা দুর্নীতি করলো অপদার্থ বিজেপি সরকারের কাছে জানতে চাই, যারা দুর্নীতি করেছে তাদের কটা জেলে রেখেছো সেই লিস্টটাও আমাদেরকে দেখাও। তাদেরকে জেলে রাখো, দরকার পড়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে বলো, আমরা আহ্বান করো, আমরা নামছি রাস্তায় জনগণের জন্য। যদি তাদেরকে তুলে নিয়ে যেতে অসুবিধা হয়, যদি অর্ডার করে আমরা তুলে পাঠিয়ে দেবো দিল্লিতে, সেটা আমাদের অসুবিধা হবে না, কিন্তু তাদেরকে জেলে রাখো। যারা কাজ করলো তাদের টাকা কেন বন্ধ রেখেছো? এরা কিন্তু বন্ধ রেখেছে, অন্যায় ভাবে বন্ধ রেখেছে। তারপরেও বলছি, তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল সব করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার দেখি যখন সিবিআই ইডির হাত থেকে বাঁচার দরকার সুপ্রিম কোর্টে চলে যায়। সিঙ্গেল বেঞ্চ তো সিবিআই ইডির অর্ডার হয়েছে, ডিভিশন বেঞ্চ ওটা বহাল রেখেছে, ছুটে চলে যায় সুপ্রিম কোর্টে। যে কি বলে? যে ইডি সিবিআই আমাদেরকে না ইন্টারোগেশন করে, এই ধরনের কথাবার্তা বলে। তাহলে বলুন, পশ্চিম বাংলার 20 লক্ষের ওপরে যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? রাজ্য সরকার তো যাওয়া দরকার। আপনাদের জানিয়ে রাখি, সংবিধানের প্রভিশনে আছেন, আর্টিকেলে আছে, সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার যদি রাজ্যের সাথে দ্বিচারিতা করে, রাজ্য যদি বঞ্চনার শিকার হয়, রাজ্য অধিকার আছে, এখতিয়ার আছে সুপ্রিম কোর্টকে গিয়ে জানানো। সব করছে, এরা আইনের জায়গায় যাচ্ছে না। আইনের জায়গায় গেলে কি হবে? ডেটা লাগবে। যখন এরা আইনে যাবে, হয়তো বিজেপি সরকার, কেন্দ্র সরকার বলবে, এই দেখো 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছিল, কারা জব কার্ডটা বানাতে দিয়েছিল, দেখবে তৃণমূলের বড় বড় নেতার নাম বেরিয়ে যাবে, হয়তো তাদেরকে জেলে রেখে দেবে। এই ভয়ে হয়তো মনে হয় সে যে কোর্টে যাচ্ছে না। তবে জানিয়ে রেখে যায়, এখানে দেগঙ্গার কলসুরের থেকে জানিয়ে রেখে দিতে যাই, মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, অলরেডি আমি যারা লিগ্যাল এক্সপার্ট আছে আমাদের, যারা আমাদের কেস কাভারিগুলো দেখছেন, তাদের সাথে আমি কথা শুরু করেছি। প্রয়োজনে আমি জব কার্ড হোল্ডারদের, যারা কাজ করে টাকা পায়নি, তাদেরকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। হাইকোর্ট থেকে প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে যাব। আমরা আইএসএফ যাবে, প্রস্তুত গ্রহণ করছে, অ্যাডভোকেটদের সাথে কথা চলছে, কিভাবে কেসটা করা যায় তার আলোচনা চলছে। যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি তাদের হয়ে আমরা লড়াই করব। তাই বন্ধুগণ, আপনারা যারা আছেন, যে চুরি করছে সেই ওজা, মানে যে কামড়েছে সেই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, যে চুরি করেছে সেই এখন বলছে কেন টাকা দিচ্ছে না। ওদের কথা শুনবেন না। তৃণমূল বিজেপি এই দুটো ফুলকে বিসর্জনের সময় এসেছে। পশ্চিম বাংলা থেকে যত তাড়াতাড়ি এদেরকে বিসর্জন দিতে পারবেন, বাংলার মানুষের তত লাভ হবে। বিজেপি 2014 সালের আগে এসে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। আমি ব্যক্তিগত ভেবেছিলাম হয়তো আমার হিন্দু ভাইরা একটু উপকৃত হবে। 2023 পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100 টাকার কাছে লিটার কিনতে হচ্ছে, আমার মুসলিম ভাইকেও কিনতে হচ্ছে। কি উপকার হয়েছে আমার হিন্দু ভাইয়ের? কিন্তু হিন্দু খাতরে মে হ্যায় বলে ক্ষমতায় এসে ভোটটা নিল। 2011 সালের আগে তৃণমূল কি বলেছিল? মুসলমান বিপদে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে কি বলেছিল? ওয়াকাফ প্রপার্টি বেয়াত হয়ে যাচ্ছে, মুসলমানরা আমাকে ভোট দাও, আমি
মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করব, ঠিক 2021-14 আগে যেমন বিজেপি বলেছিল হিন্দুরা আমাকে ভোট দাও আমি বিপদ থেকে উদ্ধার করব। দিনের শেষে দেখলাম একজনের 10 বছর হতে চলেছে আর একজন 13 বছর হতে চলেছে। যাদেরকে উদ্ধার করব বলেছিল সেই সমস্ত জাতিগুলো স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সমাজের মানুষ বিজেপি সরকারের আমল হয়েছে, আর মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল সরকারের আমল হয়েছে। তাই বন্ধুগণ, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেককে বলবো, ধর্মের নিরিখে যারা ভোট চাইতে আসবে তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে জনবিচ্ছিন্ন করুন। শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় থাকতে চায়, এরা মানুষের উপকার করতে চায় না। যদি মানুষের উপকার করতে চাইতো তাহলে মোদী সরকারকে বলতাম, মোদী সরকার তাহলে আমাদের পশ্চিম বাংলায় 100 দিনের কাজের সাথে যারা দুর্নীতি তাদেরকে জেলে রাখতো, আর 100 দিনের কাজে যারা করে টাকা এখনো বকেয়া বাকি আছে তাদের বুঝিয়ে দিয়ে নতুন কাজ দিত পশ্চিম বাংলার মা বাপ ভাইরা। হিন্দু মুসলমান নির্বিশেষে যারা কাজ করে তাদের দিন যাপন করত, তারা কাজটা করতে পারত। এরা শুধু ক্ষমতায় থাকবে। আর রাজ্য সরকার ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, তো মুসলমান বিপদে আছে বলেছিল, তো মুসলমানরা ভেবেছিল হয়তো মানে বিপদ মুক্ত হবে। ওয়াকফ প্রপার্টি উদ্ধার তো দূরের কথা, আরো লুট হয়ে যাচ্ছে। উন্নয়ন তো দূরের কথা, পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দিবার চেষ্টা করছে। 12 বছরে উন্নয়ন কিছু হয়নি, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। তাই সময় এসেছে সজাগ হন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যার ধর্মে বিশ্বাস ধর্মস্থানে থাকবে। রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে এলে আপনাদেরকে প্রতিহত করুন। দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে। আজকে বলুন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কেউ নরের তরবির আল্লাহ একবার বলে দোকানে গেলে কি তাকে কম দামে মাল দেবে? কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে, পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে, সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম পাবে? সেই মানুষকে খেটে খেতে হবে। কলচুরের 2014 সালের আগে যে হিন্দু ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনিতে ছিল, আজকে 14 বছর পরে 12 বছর 10 বছর পরে সেই জায়গাতেই আছে। কলচুরে যে মুসলমান ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনিতে ছিল, মমতা সরকারের 12 বছরে এসে সেই তলনিতেই আছে। কি হয়েছে? ওই বাকিবুরদের মতো কিছু ফুলে ফেপে উঠেছে, মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না। তাই সময় এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো। এই বক্তব্য বলে শেষ করার আগে নতুন কয়েকটা কথা আপনাদের আজকে হয়তো লাগবে, সে কথা বলবো। এখানে কৃষক পরিবারের কারা আছে? হ্যাঁ, ওরে বাবা, সবাই আপনারা এর আগে বক্তব্য দিয়েছি কি জানি না, আপনাদের বলে রাখি, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন? আর একটা কথা বলে রাখি, কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার লিস্ট যদি থাকে যারা ডেলেভার বা কৃষক, রাজ্য সরকারের একটা প্রকল্প আছে, সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায়। খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে বা বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়। কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখুন। যারা ওই পঞ্চায়েত ভোটের সময়, সমিতি ভোটের সময়, যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল, গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন, তারা লুট করে নিচ্ছে আপনাদেরগুলো। আপনাদের বলবো সজাগ সতর্ক হন। আপনাদের অনেক আছে, মায়েদের বলবো 500,000 পরে হবে, আগে আওয়াজ তুলুন। আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান, সরকারি হসপিটাল পান না, বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে? 10,000 8,000 খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে। আর মায়েদের বলুন 500,000 পরে হবে, মায়ের আওয়াজ তুলুন। আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে, এটা প্রাইমারি স্কুল তো, এখানে কালকে এসে প্রমাণ করে নেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতি শিক্ষক আছে নাকি, খোঁজ নিয়ে দেখবেন। 400 ছাত্র ছাত্রী দেখবেন হয়তো 3টে টিচার আছে। কেন হবে? মা, আপনার আওয়াজ শুনুন। আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে, আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে, আর আপনার হাতে 500,000 টাকা ধরিয়ে দিচ্ছে। 500,000 পরে হবে, আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষকের ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক দেওয়া হোক। এই আওয়াজ তুলুন। পরিশেষে বলবো, অনেক কথা বলেছি, স্বল্প সময়, আগামীতে কোনো সময় হলে বলবো। আমাদের রাজ্য নেতৃত্বরা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি। তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই? পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে, 2024 ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবে
ওই বুদ্ধ তো আইএসএফ সুযোগ পেলে তোমাদেরকে হারাতো, তোমাদের পঞ্চায়েত সমিতি ছাড়া, জেলা পরিষদ ছাড়া করাতো। সময় এসেছে জবাব দেওয়ার, সেটা দেবেন। তবে অনুরোধ করবো একটা কথা, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন, উঠা বসা করুন, যার যে দল ভালো লাগে করুন। কাউকে বিজেপি কে ভালো লাগছে, সিপিএম কে ভালো লাগছে, কংগ্রেস কে ভালো লাগছে, আইএসএফ কে ভালো লাগছে, তৃণমূল কে ভালো লাগছে, করুন। আরে ডেমোক্রেসি এইটাই তো, ডেমোক্রেটিক কান্ট্রি এইটাই তো, যে আর ভালো লাগবে তাকে ভোট দেবে। সংবিধানে 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে। আপনার তো সংবিধান অধিকার দিয়েছে, কেন অন্যকে ডিস্টার্ব করছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে ফেসে গেলে পার্টি, আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে, পার্টি দাঁড়াচ্ছে না, আর আপনারা তো পাড়ার চারানার নেতা, আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, শাসকের, বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে, সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও একটা কথা বলি, আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর 2 মিনিট বলবো, অসুবিধা নেই তো? হ্যাঁ, কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায়। আপনারা যারা এখানে আছি, আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি, অনেক কম। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, একটা উদাহরণের জন্য বলছি, ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে সেটা কি করে? নিয়ে নেয়, ঠিক করে নিয়ে নেয়। আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে কি করে? ছুঁড়ে ফেলে দেয় না এক প্রকার। যদি ছুঁড়ে ফেলে দেয় এটা অন্যায়, সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে, কিন্তু অপমানিত হতে হয় তো। আমরা যে অপমানিত হচ্ছে, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম হোক, এটা আমরা কি চাইবো ভাই? চাইবো না কোনোভাবেই। তাই বলবো প্রত্যেককে, সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যদি একবেলা কেউ খেতে না পান, একবেলা উপোস থাকবেন, রোজাই থাকবেন, তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরেও বলছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাথে যোগাযোগ করুন। কলসুরে যে কমিটি আছে, উত্তর 24 পরগনার যে কমিটি আছে, দেগঙ্গা যে কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন, আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয়। তৃণমূলের যদি কোনো সন্তান, তার বাড়ির সন্তান, সে তৃণমূল করে, তাকে ভালো লাগতেই পারে, তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটারও না পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেটাও আমি এই মাইক থেকে বলে যাচ্ছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে কি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, তার দায়িত্বভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন। তার পরিচয় আমরা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করব না। সবার জন্য শিক্ষা দরকার। আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলে এত মারামারি হানাহানি। আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন, এসটি সমাজের ভাই বোনেরা আছেন। আমি একটা জাস্ট বলি কথা, আপনারা অবাক হয়ে যাবেন। অধিকার দেয় না? 5th শিডিউল 6th শিডিউলে যে অধিকার আছে, 2006 এর ফরেস্ট বন সুরক্ষা আইন যেটা আছে, বন অধিকার আইন যেটা আছে, সেটা ইমপ্লিমেন্ট হয় না। জল জমি জঙ্গল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি অধিকার আছে। 1989 প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট বলে একটা আইন আছে, যে আইনে বলা আছে কোন ST/SC সমাজের ভাইদের, কোন ST/SC সমাজের ভাইদের কোন সময়, অনেক কথা আছে, যার সময় স্বল্প, সন্ধ্যার হয়ে আসছে, বক্তব্য শেষ করবো। জাস্ট আমি একটা কথা বলি, কোন ST/SC অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের কোন সময় যদি আইনের প্রয়োজন হয়, তখন সরকার তাদেরকে, সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে। কেউ আছে, কেউ পেয়েছেন আজ পর্যন্ত? এখানে এসসি সমাজের অনেক মানুষজন আছেন, একজন হাত তুলে বলুক যে এটা জানতাম। পাওয়া তো দূরের কথা, তার অধিকার সম্পর্কে সে জানতো, একজন হাত তুলে বলুক। আমি গর্বিত হব, আমি মমতা ব্যানার্জিকে এখান থেকে ধন্যবাদ জানাবো যে 12 বছর অন্তত আপনি আমার একটা ST/SC ভাইকে এইটা শিখিয়েছেন বা জানিয়েছেন। কেন জানায়নি? জানালে তো আর পার্টি অফিসে গিয়ে বলতো না, দাদা একটু সমস্যা হয়েছে, আমার উকিলের দরকার। যদি জেনে যায় দাদার দিদির কাছে আর যাবে না, পার্টি অফিসে যাবে না, ডাইরেক্ট উকিলের কাছে চলে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। ডাইরেক্ট উকিলের কাছে চলে গেলে এদের আর ভ্যালু থাকবে না, এরা ওই সমস্যাটাকে জিয়ে রেখে মিটিং আর লোক নিয়ে যেতে পারবে না। অনেক অধিকার আছে। ST/SC ভাইদের কথা বলবো, সকলকে বলবো সংবিধান সম্পর্কে জানি, আইন সম্পর্কে সচেতন হয়। যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, কি খাবো কি পড়বো হতাশার মধ্যে ভুগছে, যারা সাধারণ মানুষ আছেন, আজকে কি দুঃখ লাগে। কি বলছে, আবাস যোজনার ঘর দেব,
দলে আমাদের মিটিংয়ে যেতে হবে, আবাস যোজনার ঘর দেবে আমাদের দল করতে হবে। আরে কেন? আপনি সংবিধানটা খুলুন না, 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন কি আছে, সেখানে বাসস্থানের অধিকারের কথা বলা আছে। উল্টে আপনি যদি অধিকার সম্পর্কে জানতেন না, ওরা এটা বলতে পারতো না। আপনারা আজকের পর থেকে প্রশ্ন করুন যে তোমরা 12 বছরের সরকারে আছো, এখনো কেন আমার বাড়িটা কাঁচা আছে, এখনো বৃষ্টি হলে আমার বাড়িতে পানি পড়ছে কেন? এর জবাবটা তুমি দাও। তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি বলেছো আমার মৌলিক অধিকার বুঝিয়ে দেবে, আমার মৌলিক অধিকারের মধ্যে আমার বাড়ির অধিকারটা পড়ে, এখনো কেন তুমি দিচ্ছ না? আমরা জানি না বলে। উল্টে সে কি বলে, ঝান্ডা ধরো নালে বাড়ি পাবে না। অনুরোধ করব আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন। বিভিন্ন ধর্মীয় মানুষজন বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন, অবশ্যই আমরা ধার্মিক যারা তারা রাখবো, আমি এখানে কারো বিরোধিতা করব না। সাথে সাথে আমি অনুরোধ করব দেশের সংবিধানটাকেও রাখুন। আপনার অধিকার কি ওখানে লিপিবদ্ধ আছে। অধিকারের জন্য কোনো পার্টির নেতা নেতার কাছে যেতে হবে না, আগে যদি জেনে যান আপনি না আপনার অধিকার কি, আপনার অধিকার আপনার দরজার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন না দুয়ারে সরকার, এবার ওয়েট করুন, দুয়ারে তো আপনাদের এমএলএ দেখতে পাবেন। একটু ওয়েট করুন, একটু সচেতন হন। আইএসএফ সে জায়গায় নিয়ে যাচ্ছে, এমপিদের অফিসে গেলে এসি রুমের মধ্যে বসে থাকে, শোয়ের দরকার হলে জুতো ছিঁড়ে যায় না, এমএলএদেরকে খুঁজে পাওয়া যায় না। এমএলএ অফিসে গেলে সেখানে কাগজ জমা দিয়ে আসতে হবে, 3 দিন 4 দিন পরে দেখা যাবে, ভাববে একটা সময় আসছে আইএসএফ সেই সমাজ ব্যবস্থা আনবে। তুমি কত বড় এমপি কত বড় এমএলএ হয়ে গেছো দেখার দরকার নেই, সেই পাড়াতে কোন শুনে এসে মানুষের সাথে কথা বলবে, এরকম ক্যাম্প করে সমস্যা সমাধান করতে বাধ্য করাবে আইএসএফ, আপনারা যদি আমাদের পাশে থাকেন। ভোটের সময় যেভাবে নানা দাদা কাকা চাটা চাচা মামা ভোট দাও আমাকে বলে ভোট নিয়েছে, 5 বছর মানুষের পাশে থাকতে হবে, এই অঙ্গীকারবদ্ধ তাদেরকে করাবো। শেষ করব, আমাদের যাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন ধন্যবাদ জানাই। তারপরেও বলছি, কোনো অভাব অভিযোগ হলে ডাইরেক্ট ফোন করবেন, এনারা আপনাদের বাড়িতে গিয়ে এনারা দেখতেনের মধ্যে পরিষেবা প্রদান করবে। করছে তো নাকি? আর যদি মনে হয় কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সরাসরি আমাদেরকে জানাবেন। আমি আজকে এখানে 2জন মেম্বার আছে, কজন আছে? 2জন আছেন, সামনের দিকে আসো তো, সামনে আসছে এনাদের, আপনারা জানেন আপনাদের এলাকার মেম্বার। সুবিধা অসুবিধা হলে এনাদের সাথে যোগাযোগ করবেন, এনাদের এক্টারের মধ্যে এরা সমাধান করবে, অন্যথায় আমাদেরকে বলবে। আর যদি কেউ যদি দুর্নীতি করে, তোমাকে একটা সার্টিফিকেট দেবো, 500 টাকা দিতে হবে, যদিও নেবেন, আমার বিশ্বাস আছে ভাইদের প্রতি, আমি বোঝানোর জন্য বলছি। এখন সার্টিফিকেট 500 টাকা না দিলে সার্টিফিকেট পাওয়া যায় না শাসকের কাছ থেকে। এই ধরনের যদি বলে আমাদেরকে জানাবেন, প্রয়োজনে বলবো দাদা অনেক হয়েছে, অনেক উপকার করেছেন আইএসএফ এর, আপনি একটু অবসর গ্রহণ করুন, আমার দল থেকে আপনি টাটা বাই বাই। মানে বুঝতে পারছেন না? দুর্নীতি আমরা রাখবো না, কোনো মতে আমরা দুর্নীতি হতে দেবো না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে জেল খাটছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে কেস খাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের মানুষ মরে যাচ্ছে, আর আমাদের মধ্যে দুর্নীতি হবে কি? কোনোভাবেই হবে না। এটা আশা করি আমরা মানুষকে পরিষেবা দেবো, সর্বসময় আপনাদের সাথে আছি। সামনে 2024 আসছে, প্রস্তুত নেন। যেমন বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়ে রাজ্যবাসীর কথা বলার সুযোগ করে দিয়েছেন, কি পারফরমেন্স করছে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে আগামী দিনে চাইবো এখান থেকেও আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠান, ওখানে জনবিরোধী যদি কোনো বিল আসে চোখে চোখ রেখে যেমন প্রতিবাদ করবে, জনগণের চাহা পাওয়ার কথা ওখানে তুলবে, ওখানে উত্থাপন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ